আসিফ আকবর সঙ্গীত শিল্পী হিসেবে এই নামটি আমাদের কাছে বেশ পরিচিত এবং তিনি বিএনপির রাজনীতি করেন, এটাও আমাদের কাছে স্পষ্ট। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। আমরা অনেক সময় তার এই নির্যাতন নিয়ে প্রতিবাদ করেছি। সম্প্রতি তিনি জুলাই যোদ্ধাদের একটি মঞ্চে সঙ্গীত পরিবেশন করার সময় বেশ কিছু অশালীন কথাবার্তা বলেছেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে। তার সাথে থাকা অন্যান্য সহযোদ্ধা জুলাই যোদ্ধারা একটি বিশেষ আঙুল দেখিয়ে শেখ হাসিনা তারপরে যে শব্দটি তারা বলে আঙুল দিয়েও বুঝতে পারছেন যে কি বলতে চায়, এবং আসিফ আকবর বেশ আনন্দিত হয়েছেন এই ঘটনা দেখে। তিনি একটু সুশীল সাজার জন্য মুখ লুকানোর চেষ্টা করেছেন, আবার এটি স্পষ্ট যে তিনি ব্যাপক মজা পেয়েছেন। তিনি নিজেও কিছু কথা বলেছেন, চলুন তার সতীর্থদের কথা এবং তার কথাগুলো শুনে নেই। হাসিনা এই নাম নিলে উজু করতে হবে, হাসিনা নেওয়া যাবে না, উজু ভেঙে যাবে। হাসিনা এখন পর্দা করে সামনে আসে না। কেউ কেউ মারা গেছে, কেউ কেউ পর্দা করে, আমি এসব জানি না, বাট যে কোনো একটা হবে। বর্ডারের ওই পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আওয়ামী স্বৈরাচার আসিফ আকবরকে বাংলাদেশে গান গাইতে দেয় নাই। সেই স্বৈরাচার আজকে কোথায়? কোথায়? দিল্লিতে। আর বাংলাদেশপন্থী আসিফ আকবর কোথায়? বাংলাদেশে। স্বৈরাচারের ঠিকানা বাংলাদেশে হবে না। হাসিনা ফিরতে চায়। কালকে কি যেন আসছিল লাইভে, না কি যেন, মুখ দেখায় নাই, ঘোমটা দিছে। হাসিনা, হাসিনা, হাসিনা। জুলাই যোদ্ধাদের এমন বেয়াদবি সম্পর্কে আমরা পরিচিত রয়েছে, কিন্তু আসিফ আকবর একজন শিল্পী হয়ে কিভাবে তিনি এ ধরনের কথাবার্তা বললেন এবং খুবই অশ্লীল অঙ্গভঙ্গিকে সমর্থন দিলেন। ওই স্টেজে যিনি আঙুল দেখালেন মধ্যাঙ্গুলি, এবং সেই জুলাই যোদ্ধা কিন্তু একটু পরে গিয়ে একটি শিশুকে কোলে নিলেন। ওই শিশুটি কি শিখবে এই জুলাই যোদ্ধার কাছ থেকে? একজন নারীকে, বুঝতে পারছেন কি বলে তারা, তো একজন নারীকে ওটা করবে এবং আরেকটি কন্যা সন্তান শিশুকে কোলে নিয়ে তিনি আসলে পরবর্তী প্রজন্ম আমাদের কোন দিকে যাচ্ছে তার একটি নমুনা আমাদের প্রকাশ করলেন। কথা হচ্ছে, আসিফ আকবর আওয়ামী লীগের আমলে যদি সত্যিকারের অর্থে নির্যাতিত হয়েও থাকেন, তিনি কি এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, এই ধরনের অঙ্গভঙ্গি? তার সহশিল্পীরা বহুবার অভিযোগ করেছেন তিনি বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিয়ে থাকেন, ফেন্সিডিল, গাঁজা, মদ, এগুলো। কিন্তু এখানে আসিফ আকবর বললেন শেখ হাসিনা নামটি মুখে নিলে তাকে অজু করতে হয়। তিনি এত ধার্মিক, তাহলে কেন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতেন? দেখুন, আমার পরিচিত বন্ধুদের মধ্যে যাদেরকে আমি গাঁজা খেতে দেখেছি বা অন্যান্য মাদক দ্রব্য নিতে দেখেছি, এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, খুব ভালো মানুষ তাদের আমি দেখিনি। তাদের জীবনের যে চলন বা অনেক কিছুতেই আমি ব্যাপক ঘাটতি দেখেছি। নেশা খারাপ কি খারাপ না সেটা আপনারা বিবেচনা করবেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষ অন্যের ক্ষতি না করে কি করবেন, এটা অবশ্যই তার একান্ত ব্যক্তিগত বিষয়। তাই আসিফ আকবর নেশা করতেন কিনা, তার বউকে তিনি পেটাতেন কিনা, এই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ আমার কাছে এই জিনিসগুলো ম্যাটার করে না। তার বউ যদি নির্যাতিত হয়ে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই মামলা করবেন। আসিফ আকবর বাংলাদেশের রাজনীতিতে একজন নারী শেখ হাসিনা, তাকে নিয়ে যে কটু মন্তব্য করেছেন এটি অবশ্যই অশ্লীল এবং ভবিষ্যতে রাজনৈতিক যে পরিবেশ সেটার জন্য কোনোভাবেই ভালো নয়। শেখ হাসিনা যদি সত্যিকার অর্থে স্বৈরাচারী হয়ে থাকতেন তাহলে আসিফ আকবরের বেঁচে থাকার কথা না, কারণ যেই ব্যক্তি এই ধরনের ঘৃণা চাষাবাদ করে, রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে আক্রমণ করে, তার আসলে রাজনীতি করার অধিকার আছে কিনা এটি একটি বড় প্রশ্ন, এবং তিনি আদৌ শিল্পী কিনা তাও আমি প্রশ্ন করব। হঠাৎ করে জনপ্রিয় হয়ে যাওয়া আসিফ আকবর আমাদের সেই 2000 সালের দিকে ব্যাপক অনেকেই আনন্দিত করেছেন, যদিও তার অঙ্গভঙ্গি খুবই হাস্যকর ছিল, লাফালাফি করতেন। যাই হোক, তিনি কি গান এবং সেই তার গান কারা ভালোবাসবেন কিনা এটা তিনি এবং তার শ্রোতাদের মধ্যেই থাকুক। কথা হচ্ছে, একজন শিল্পী যখন এই কাজ করেন এটি বুঝতে আর অসুবিধা থাকে না যে আমাদের আসলে বাংলাদেশের পরিবেশ আর কোনোভাবেই টিকে নেই। শিল্পীরা সমাজের অনেক ক্ষেত্রেই নীতি নির্ধারক, তারা আমাদেরকে পথ দেখান। শিল্পীরা প্রগতিশীল হবেন এটাই তো আমরা আশা করব। তো একজন মানুষ ধর্মের আশ্রয় নিলেন যে অজু করতে হয় শেখ হাসিনার নামটি মুখে নিলে, তিনি বিশেষ অঙ্গভঙ্গি দেখালেন,
খালেদা জিয়াও তো একজন নারী ছিলেন। খালেদা জিয়ার ব্যাপারে অভিযোগ রয়েছে তিনি মদ্যপান করতেন, আরো অনেক কথা, সেসব ব্যক্তিগত বিষয়ে আমরা না যাই। কিন্তু খালেদা জিয়াকে যদি কেউ এভাবে অ্যাটাক করে, বা তারেক জিয়ার কন্যা জায়মা রহমানকে জামাত শিবিরের ছেলেপেলেরা দেখেছি নানান অশ্লীল শব্দ ব্যবহার করে, অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে অপমান অপদস্থ করার চেষ্টা করে, চরিত্র হনন করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে আসিফ আকবরের বক্তব্য কি থাকবে? তিনি কি এই বিষয়গুলোকে এনজয় করেন? আর যদি এনজয় না করেন, তাহলে তিনি নিজে কেন অন্য একজন নারী পলিটিক্যাল অপোনেন্ট, সেই পলিটিক্যাল অপোনেন্টকে তিনি অশ্লীল ভাষায় আক্রমণ করে প্রমাণ করলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে খুবই উচ্চমার্গীয়, এবং এটি দিয়ে বিএনপির মান সম্মান কতটুকু বাঁচলো আমি জানি না। তো আজকের ভিডিওতে আমরা আরো কয়েকজন ক্যারেক্টারকে মনে করার চেষ্টা করব, তারা কিভাবে ধর্মের আশ্রয় নিয়ে বা রাজনৈতিক দলের ব্যানারে কিভাবে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার করে। হাসান মাসুদ অত্যন্ত জনপ্রিয় একজন অভিনয় শিল্পী। ব্যাচেলর সিনেমায় তার অভিনয় বা অন্যান্য নাটকে তার অসাধারণ অভিনয় আমরা দেখেছি। আমি নিজেও তাকে খুবই পছন্দ করি একজন অভিনেতা হিসেবে। কিন্তু তিনি সম্প্রতি কি মন্তব্য করলেন? তিনি ভালো হয়ে গেছেন, মাসুদ ভালো হয়ে গেছে। আগে কিভাবে খারাপ ছিলেন? তিনি আগে ধার্মিক ছিলেন না, কারণ এখন তিনি হজে গিয়ে সেখানে 41 দিন অবস্থান করেছেন এবং অভিনয় ছেড়ে দিয়েছেন। তার মানে যারা অভিনয় করে তারা ভালো নয়, তারা ধার্মিক নন। তো অভিনয়ে থেকে যে পয়সা তিনি ইনকাম করলেন, সেই পয়সায় নিশ্চয়ই হজে গেছেন। জমি বিক্রি করে নিশ্চয়ই তিনি হজে যাননি। আর যদি গিয়েও থাকেন, তাহলে অভিনয় থেকে যে টাকা পয়সা তিনি ইনকাম করেছেন, সেই টাকাগুলো কি দান করে দিয়েছেন? ও আচ্ছা, সেই টাকা খেতে খুব আরাম। আমরা এই ধরনের ভণ্ডামি শাবানা, ববিতা, অসংখ্য অভিনয় শিল্পীদের দেখেছি করতে। কারোর কারোর বয়স শেষ হয়ে গেছে, যৌবন শেষ, তাই ঘোমটা দিয়ে হিজাব পরে ভণ্ডামি করেছেন। হাসান মাসুদের ব্যাপারটি একটু অবাক করলো। তাকে যদিও বর্ণবাদের শিকার হতে হয়েছে, তিনি কালো কেন, আবার তার সহ শিল্পীরা অভিযোগ করেছেন শুটিং এর সময় তিনি বদমেজাজ দেখাতেন, তিনি সহশিল্পীদের আক্রমণ করতেন, সহশিল্পীদের দরজায় গিয়ে লাথি মারতেন, নিজে কোথাও ভুল করলে সেটা অন্যের উপরে চাপাতেন, এবং তিনি গাঁজা খেতেন নিয়মিত। সহশিল্পীদের অপমানের দরকার ছিল? আপনি যদি ধার্মিক হবেন, এটা তো ঢাকঢোল পিটিয়ে বলার কিছু নাই। আর যদি আপনি আগে নাস্তিক হয়ে থাকেন, যে আমি নাস্তিক ছিলাম, নাস্তিক কখনো ধার্মিক হয় না। যদি কেউ এটি দাবি করে, সুস্পষ্টভাবে ভণ্ডামি করছে বলে ধরে নেবেন। এটা পিনাকির বেলায় প্রযোজ্য, এটা আমার বেলায় প্রযোজ্য, এটা হাসান মাসুদের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি কি ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এই ভণ্ডামি শুরু করলেন আমি তা জানি না। নিশ্চয়ই তিনি একটা সময় বলবেন, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। তো যে জিনিস আপনার কাছে সম্মানের নয়, সে জিনিস করবেন না। অভিনয়ে এই ধরনের টোকাই মার্কা চিন্তা ভাবনা, আমি টোকাইদের অপমান করছি না, আমি বোঝাচ্ছি চিন্তার স্তর, যারা সুবিধা বঞ্চিত, সমাজে অবহেলিত, পিছিয়ে পড়া শ্রেণী, তাদের চিন্তা ভাবনায় ত্রুটি থাকলেও থাকতে পারে। আপনি তো একাডেমিক সনদ ধারণ করেন বলে অনেক ইন্টারভিউতে বলেছেন, আপনি উচ্চশিক্ষিত এটি দাবি করেছেন, আপনি মিলিটারিতে জব করেছিলেন, কত কিছু দাবি করেছেন। তো সেই আপনি এরকম নিচে নেমে যাবেন, এটা আসলে আমি জানি না কোন মাসুদ ভালো হয় আর কোন মাসুদ ভালো হয় না, আবার কোন মাসুদের মাংস কমাতে হয় আমি আসলেই জানি না। কিন্তু হ্যাঁ, মামুনুলের নিয়ে অনেক বিতর্ক আছে। সে বন্ধুর বউকে নিয়ে রিসোর্টে গিয়ে রিফ্রেশমেন্ট, জানেন তো 501, এবং প্রকাশ্যে নারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, নারীদের দেখা যাবে না, নারীদের ছোঁয়া যাবে না, নারীরা ঘরে বন্দী হয়ে থাকতে হবে, এই ধরনের, মানে এরা ডাবল স্ট্যান্ডার্ড, কিছু করার নেই। ধর্ম বিক্রি করে খেতে গেলে তাদের এই ভণ্ডামি করতে হবে। কিন্তু সবচেয়ে মজার বিষয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছিল, বা সুপ্রিম কোর্টের সামনে দেবী থেমিসের যে ভাস্কর্য, এগুলো নিয়ে যখন হেফাজত, জামাত বিতর্ক শুরু করলো, তখন মামুনুলের জোশ দেখেছিলেন না? এবার জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তারা দেশের বিভিন্ন জায়গায় যে খাম্বা, এটা খাম্বা না, এটাকে বিশেষ দণ্ডও বলা যায়, তো এই খাম্বা বানানো, খাম্বা পূজা এখন আর হয় না। গণভবন তারা জুলাই স্মৃতি জাদুঘর বানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে। এই কাজ বিএনপি সরকার আগেও করেছে, আবার শেখ হাসিনা হাওয়া ভবনকে মাটির সাথে এগুলো ঘটেছে। তবে এবার খুবই ইন্টারেস্টিং, সেখানে অনেক মূর্তি বানানো হয়েছে, মোল্লাদের ভাষায় মূর্তি, ভাস্কর্য।
সেখানে অনেক রকমের ভাস্কর্য রয়েছে, প্রতীকী কবর, এই জীবনে প্রথম প্রতীকী কবর দেখলাম, তা আবার সারি সারি। তো এই প্রতীকী কবর, ভাস্কর্য, সেসব পরিদর্শনের জন্য কিন্তু মামুনুল গিয়েছিল সেখানে, এবং গিয়ে ইনিয়ে বিনিয়ে ভাস্কর্যের বৈধতা দিল। শুনুন তার মুখ থেকে। আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো, সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। তো এরা এভাবেই অতীতকে বর্তমান করে, বর্তমানকে অতীত করে, সবই হচ্ছে ধান্দা। নিজের বেলায় গেলে খুবই চমৎকার। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনারা দেখেছেন পাশা মেহজাবিন পূর্ণি নামক একজন সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী। তিনি একই সাথে সুর করেন, সঙ্গীত লেখেন। তো তিনি জুলাইয়ের আন্দোলনের সময়, অর্থাৎ জুলাইয়ের সম্ভবত 27 তারিখ, আমি দেখলাম পরে, যে চলো ভুলে যায় নামক একটি গান রচনা করেছিলেন এবং ইউকেলেলে বাজিয়ে সেটি পরিবেশন করেছিলেন। এটা নিয়ে তাকে জুলাই যোদ্ধা বানানোর চেষ্টা করেছে জুলাইপন্থীরা। অপরদিকে আওয়ামী লীগাররা তাকে লাল বদর বলেছে। দুই বদরই খেপেছে। আল বদর মানে আওয়ামী বদর, AL আওয়ামী লীগ বদর, আর লাল বদর তো জানেনি। তাদের রাগ হচ্ছে, তুমি কেন জুলাই যোদ্ধা নিজেকে বললা না? আর আওয়ামী লীগের আলবদরদের বক্তব্য হচ্ছে, এই আলবদর 1971 আলবদর না। তো তারা বলছে যে তুমি তো জুলাই 27 তারিখ একটা গান লিখেছো, এই গানের কারণে আমাদের শেখ হাসিনার পতন ঘটে গেছে, তাই তুমি নিশ্চয়ই লালবদর, তুমি আর কথা বলতে পারবে না, আমাদের আপা বাংলাদেশে ফিরবেন, তাই তুমি ভয় পেয়ে গেছো। আচ্ছা, এক পাশা একটি গান লিখে যদি শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলতে পারেন, তাহলে তো আর কিছু বলার নেই। এই রাজনৈতিক দল এক্সিস্টই করে না। আপনি বলতে পারেন আগুনে ঘি ঢেলেছে, আগুনে ঘি কে না ঢেলেছে। আর পার্সারা যদি বিক্রি হতেন, তাহলে তো জুলাই পরবর্তীতে অনেক জায়গায় বিক্রি হতে দেখতাম। এখন আপনি বলবেন, হ্যাঁ আপনি তো অমুক মঞ্চে গিয়ে গিয়েছেন। আমি দেখেছি জয় বাংলা কনসার্টে কিভাবে শিল্পীদের অপমান করা হয়েছে। ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন কারা না সেই সময় তাদের দুঃখ প্রকাশ করেছেন যে কিভাবে শিল্পীদেরকে ইউজ করা হচ্ছে। জয় বাংলা মানে এত চমৎকার একটি স্লোগান, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান, সেটিকে ব্যবহার করে এই আওয়ামী লীগের ধান্দাবাজ কিছু গোষ্ঠী, তাদের আপনারা চেনেন, শেখ হাসিনার খুব কাছাকাছি ছিল। তো CRI থেকে শুরু করে এই গ্রুপগুলোকে জানেন। তারা কিন্তু কোনো ইনফ্লুয়েন্সার তৈরি না করে কোটি কোটি টাকা নিয়ে জয় এবং অন্যান্যকে দেখাতো যে আমরা দেখেন এই ইনফ্লুয়েন্সাররা আওয়ামী লীগের পক্ষে। ওরা নিত 10 লাখ, দিত 1 লাখ, মানে বাটপাড়িরা শেষ নেই। তো এরা কিন্তু অন্যান্য শিল্পীদেরকে বিষিয়ে তুলেছিল। একজন শিল্পী সৎ থাকলেই পরে তার মেরুদণ্ড সোজা থাকে, যেটি পার্সা বা অন্যান্য অনেককে আমরা দেখেছি। জুলাই সময় প্রতিবাদ করেছেন, আবার এখন জুলাইয়ের পিক টাইমে তারা এসে সমালোচনা করছেন, কারণ দায়বদ্ধতা। আর যদি কেউ টাকা খায় তার শিল্পদের মতো, তাহলে ওই সময় আওয়ামী লীগের গান গাইবে, এখন এসে বেশি বেশি জুলাই জুলাই করবে। আসলে যখন আপনি সত্য কথা বলবেন, যখন আপনি সৎ পথে থাকবেন, যখন আপনার ব্যক্তিত্ব আপনি গুরুত্ব দেবেন, তখন আঘাত আপনাকে পেয়ে বসবে এবং নানাবিধ আপনাকে বিশেষণ শুনতে হবে, ট্যাগ খেতে হবে। এবং আমরা এই দেশের জনগণ, নাগরিকরা আসলে কতটা নিজের ভালো মন্দ বুঝি, কতটুকু মেধার মূল্যায়ন করি, কতটুকু সৎ মানুষদেরকে প্রায়োরিটি দেই, এটি একটি বড় প্রশ্ন কিন্তু তৈরি করবে। আমরা শিল্পীদের অধপতন থেকে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো স্বপ্ন দেখতে পারি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমি তাকে বলতেই পারি, হাসান। আমার ছেলেবেলায় বড় একটি ভূমিকা হাসান, জেমস, আয়ুব বাচ্চু, এই তিনজনই ছিলেন মানে বলতে গেলে। প্রমিথিউসের, বিপ্লব, ওদের অতটা আমি বলবো না, তবে আরো অন্যান্য শিল্পীরা ছিলেন। তবে একদম প্রধান সারির জেমস, আয়ুব বাচ্চু, হাসান, তাদের ভূমিকা। কিন্তু এবার দেখলাম জুলাই জঙ্গিরা তাকে পানি ভর্তি বোতল নিক্ষেপ করে আহত করার চেষ্টা করলো। ভবিষ্যতে হয়তো অনেকেই আক্রান্ত হবেন, অনেক শিল্পীকে অপমানিত হতে দেখবো। আবার আসিফ আকবর, তাসিফদের মতো দালালদের দৌরত্ব